আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হায়ার ম্যাথের 9.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে। লাস্ট এপিসোডে বলেছিলাম যে এই অধ্যায়ের শুধুমাত্র এই একটা অঙ্ক দিয়েই আমি ইনশাল্লাহ একটা এপিসোড তৈরি করব, বিকজ এই অঙ্কটা একটু কঠিন লেভেলের অঙ্ক এবং মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, এবং এটা একটু বেশ কঠিন অঙ্ক হওয়ার কারণে আমি এই একটা অঙ্ক দিয়েই আজকের এপিসোডটা তৈরি করব, ঠিক আছে? এবং একটা উদাহরণ দিয়ে ক্লিয়ারলি সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো টপিকটা হচ্ছে ই ভিত্তিক লগারিদমের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। কি বলেছি? ই ভিত্তিক লগারিদমের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। তো লগ সম্পর্কে আমরা যেদিন প্রথম জেনেছিলাম, অর্থাৎ জেনারেল ম্যাথের 4.2 এর ফার্স্ট লেকচারে, ওই দিন তোমাদেরকে হয়তো বলেছিলাম যে লগ হচ্ছে দুই প্রকার বা লগ দুই ধরনের। একটা হচ্ছে 10 ভিত্তিক লগ আর একটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো আজকে আমরা ই ভিত্তিক লগের অর্থাৎ ই ভিত্তিক লগারিদমের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখব। এটা 9.2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আবারও বলে নিচ্ছি একটু কঠিন অঙ্ক এটা, এই জন্য একটা অঙ্ক দিয়ে আমি একটা এপিসোড তৈরি করব তোমাদের জন্য। খুব ভালো করে আশা করি বুঝতে পারবা। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরাও মনোযোগ সহকারে ক্লাসটা খুব ভালো করে আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। দেখো, আমি এখানে একটা কোয়েশ্চেন লিখেছি যে লন 3 - x ডিভাইডেড বাই 3 + x এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। যাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় নিয়ে বা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে যাদের আইডিয়া নাই বা যারা একটু ভুলে গিয়েছো, তাদের জন্য আমি একটু শর্টকাটে বলে নিচ্ছি। তোমরা অনেকেই জানো যে ডোমেন হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের মান আর রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান। সহজে শর্টকাটে বোঝার জন্য এই দুটো ইনফরমেশন মনে রাখলেই হবে। একটা হচ্ছে ডোমেন, একটা রেঞ্জ। ডোমেন হচ্ছে এক্সের মানকে বলা হয় আর রেঞ্জ ওয়াইয়ের মানকে বলা হয়, ঠিক আছে? বা এফ অফ এক্সের মানকে রেঞ্জ বলা হয়। তো ডোমেন রেঞ্জ সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া আছে, বিকজ হায়ার ম্যাথের 1.2 তোমরা সবাই করেছ। যদিও আমি এটা নিয়ে এখন পর্যন্ত কোনো এপিসোড তৈরি করিনি, বাট তোমাদের করে আসার কথা। 1.2তে আমরা খুব ভালো করে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আইডিয়া পেয়েছিলাম। তারপর আমি একটু শর্টকাটে বলে নিলাম, আবারও বলতেছি। ডোমেন হচ্ছে এক্সের মান আর রেঞ্জ হচ্ছে ওয়াই বা এফ অফ এক্সের মান, ঠিক আছে? এখন আমাদেরকে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমি শুরুতেই বলে নিয়েছি যে আজকে আমরা ই ভিত্তিক লগারিদমের ডোমেন বা রেঞ্জ বের করব। দেখো, এই লন মানেই কিন্তু ই ভিত্তিক লগারিদম বা ই ভিত্তিক লগ। লন মানেই কি? ই ভিত্তিক লগ। জেনারেল ম্যাথের 4.2 এর ফার্স্ট ক্লাসটা তোমরা যদি দেখে থাকো, আমার ফার্স্ট এপিসোডটা, তাহলে তোমরা ওখানেই হয়তো জেনে গিয়েছ যে লন হচ্ছে অ্যাকচুয়ালি লগ ই এর শর্ট ফর্ম। লন হচ্ছে লগ ই এর শর্ট ফর্ম। লগ ই কে সংক্ষেপে লন লেখা হয়, LN লেখা হয়, ঠিক আছে? সো লন মানেই হচ্ছে ই ভিত্তিক লগ। লন মানেই কি? ই ভিত্তিক লগ, ঠিক আছে? সো আমরা আজকে ই ভিত্তিক লগের ডোমেন বা রেঞ্জ নির্ণয় করব। তো চলো আমরা শুরু করি। আমাদের এই সম্পূর্ণটা হচ্ছে ফাংশন, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা একটু দেওয়া আছে দিয়ে প্রদত্ত ফাংশনটা লিখে নেই। দেওয়া আছে, প্রদত্ত ফাংশনটা আমি লিখে নিচ্ছি। সাপোজ প্রদত্ত ফাংশনটাকে আমি এফ অফ এক্স লিখলাম। এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে লন 3 - x ডিভাইডেড বাই 3 + x। আমি ফাংশনটাকে এফ অফ এক্স দিয়ে লিখলাম, ঠিক আছে? এবার চলো আমরা এই লনটাকে এটার পূর্ণ রূপে লিখে ফেলি। একটু আগে বলেছি লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। সো লগ ই, লন মানে হচ্ছে লগ ই, আর এটা হচ্ছে তার পাওয়ার। এই সম্পূর্ণটা হচ্ছে লগের পাওয়ার। সো এটা এখানে হবে 3 - x ডিভাইডেড বাই 3 + x।
জাস্ট এখানে কি করলাম, লনটাকে লগ ই ফরম্যাটে লিখলাম আমরা, ঠিক আছে, একটু ডিটেলস বোঝার জন্য। এখন আমাদেরকে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ, ডোমেন হচ্ছে এক্স এর মান, রেঞ্জ হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স এর মান, ঠিক আছে। তো দেখো এই ফাংশনটাতে এক্স কোথায় আছে, দেখো এই ফাংশনটাতে এক্স হচ্ছে লগের পাওয়ারে আছে, এই ভগ্নাংশটাতে দেখো এক্স আছে, আর কোথাও এক্স নাই। তো আমাদেরকে এই ভগ্নাংশটার সাপেক্ষেই এক্স এর ভ্যালু বা ডোমেন এখান থেকে আমাদের বের করতে হবে। এখন তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো, যেহেতু লগের অধ্যায়গুলো আমরা বেশ কিছু এপিসোড ধরে করতেছি, তো এটা যেহেতু লগের পাওয়ার, তোমরা খুব ভালো করে জানো যে লগের পাওয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন আছে। লগের পাওয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন, সেটা কি জেনারেল ম্যাথের ক্লাসগুলোতে বলেছিলাম, লগ এ টু দি পাওয়ার বি যদি হয়, তো এখানে বি এর কন্ডিশন হচ্ছে অবভিয়াসলি বি 0 থেকে কি হতে হবে, বড় হতে হবে, মানে হচ্ছে ধনাত্মক হতে হবে। বি কি হতে হবে, 0 থেকে বড় বা ধনাত্মক হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লগের পাওয়ারের কন্ডিশন, যে লগের পাওয়ার অলওয়েজ 0 থেকে বড় বা ধনাত্মক। বেইজের কন্ডিশন কিন্তু এইটা, বাট আমাদের এখানে আলোচনাটা বেইজ নিয়ে না, এখানে আলোচনাটা হচ্ছে পাওয়ার নিয়ে, বিকজ পাওয়ারের মধ্যে এক্স আছে। ওকে, সো এটা এই সম্পূর্ণ ভগ্নাংশটা যেহেতু লগের পাওয়ার, অবভিয়াসলি এই পাওয়ারটা 0 থেকে কি বড়, লগের পাওয়ার অলওয়েজ 0 থেকে বড়, ঠিক আছে। আশা করি খুব ভালো করে বুঝেছো এতটুকু। এটা যেহেতু লগের পাওয়ার, সো অবভিয়াসলি এটা 0 থেকে বড়, বিকজ যে কোনো লগের পাওয়ারের কন্ডিশন হচ্ছে 0 থেকে বড় বা ধনাত্মক হতে হবে, ঠিক আছে। তো চলো আমরা স্টার্টিংয়ে কিছু কথা লিখে ফেলি, যা বুঝিয়েছি এগুলিই লিখব। কি লিখব দেখো, এখানে এফ অফ এক্স বাস্তব হবে, এখানে এফ অফ এক্স বাস্তব হবে যদি ও কেবল যদি, এফ অফ এক্স বাস্তব হবে যদি ও কেবল যদি 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স গ্রেটার দেন 0 হয়। আশা করি এই লাইনটা বুঝতে কারোই সমস্যা হয়নি, একটু আগে যেটা বুঝিয়েছি ওটাই এখানে লিখেছি। দেখো এফ অফ এক্স মানে কোনটা, এই ফাংশনটা, এই সম্পূর্ণ ফাংশনটাই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স বাস্তব হবে যদিও কেবল যদি এই পাওয়ারটা 0 থেকে কি হয়, বড় হয়। একটু আগেই বলেছি লগের পাওয়ার অবভিয়াসলি 0 থেকে বড় হতে হবে। 0 থেকে যদি ছোট হয়ে যায়, মানে ঋণাত্মক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বাস্তব হবে না, সেটা কি হবে, অবাস্তব হবে। লগের পাওয়ার 0 থেকে ছোট হলে সেটা অবাস্তব হবে, বাস্তব হতে হলে লগের পাওয়ার 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে। সো এফ অফ এক্স বাস্তব হবে যদিও কেবল যদি এই পাওয়ারটা 0 থেকে বড় হয়। এবার আমরা এই কন্ডিশনটা থেকেই মূলত এই ফাংশনের ডোমেন বা এক্সের মান বের করব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এটা একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তো একটা ভগ্নাংশ 0 থেকে বড় হতে হবে, একটা ভগ্নাংশ 0 থেকে বড় মানে ধনাত্মক হতে হবে। তো একটু ভালো করে তুমি খেয়াল করো, আমি একটু বেসিক কিছু ইনফরমেশন আগে এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে নিই, তারপর অঙ্কের বাকি অংশে যাব। একটা ভগ্নাংশ তৈরি করতে আমরা সবাই খুব ভালো করে জানি যে লব এবং হরের প্রয়োজন। একটা ভগ্নাংশ তৈরি করতে কি প্রয়োজন, লব এবং হরের প্রয়োজন, ঠিক আছে। তো আমি এই পাশে লিখে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো একটা ভগ্নাংশ তৈরি করতে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন, লব এবং হর। এবং একটা ভগ্নাংশ যদি 0 থেকে বড় হতে হয়, অর্থাৎ ধনাত্মক হতে হয়, একটা ভগ্নাংশ যদি ধনাত্মক হতে হয়, তাহলে লব এবং হর কি হতে হবে, ধনাত্মক, ঋণাত্মক না কি হতে হবে, এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটা ভগ্নাংশ ধনাত্মক বা 0 থেকে বড় কখন হয়, একটু খেয়াল করো। যদি লবটা ধনাত্মক হয়,
হরটাও যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু এই সম্পূর্ণ ভগ্নাংশটাও কি হবে, ধনাত্মক হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। ঠিক আছে, অথবা লবটা যদি ঋণাত্মক হয়, হরটাও যদি ঋণাত্মক হয়, তাহলেও কিন্তু ভগ্নাংশটা কি হবে, ধনাত্মক হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা ভগ্নাংশ ধনাত্মক হওয়ার পিছনে কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন। লব এবং হর দুইটাই ধনাত্মক হতে হবে, অথবা লব এবং হর দুইটাই ঋণাত্মক হতে হবে, তাহলে একটা ভগ্নাংশ ধনাত্মক হতে পারে বা 0 থেকে বড় হতে পারে। ভালো করে বুঝতে পারতেছো আশা করি। আবারও আমি একটু বলি, আমাদের এই ভগ্নাংশটা 0 থেকে বড় হওয়া লাগবে। আর আমরা দেখলাম একটা ভগ্নাংশ 0 থেকে বড় হতে পারে দুইভাবে একটা ভগ্নাংশ 0 থেকে বড় বা ধনাত্মক হতে পারে। নাম্বার 1, যদি লব এবং হর দুইটাই ধনাত্মক হয়, মানে দুইটাই 0 থেকে বড় হয়। ধনাত্মক হওয়া মানে কি, ধনাত্মক হওয়া মানে হলো 0 থেকে বড় হওয়া। যদি লব এবং হর দুইটাই ধনাত্মক হয় বা 0 থেকে বড় হয়, তাহলে ভগ্নাংশটা 0 থেকে বড় বা ধনাত্মক হবে। অথবা যদি লব এবং হর দুইটাই 0 থেকে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, লব এবং হর দুইটাই যদি 0 থেকে ছোট বা ঋণাত্মক হয়, তাহলেও ভগ্নাংশটা কি হয়, ধনাত্মক হয় বা 0 থেকে বড় হয়। তাহলে এই ভগ্নাংশটা ধনাত্মক হতে পারে কয়টা শর্তে, দুইটা শর্তে। ঠিক আছে, তো চলো আমরা এই ইনফরমেশন থেকে এগুলো একটু লিখে ফেলার চেষ্টা করি। একটা ভগ্নাংশ ধনাত্মক হতে পারে দুইটা শর্তে, যদি লব আর হর দুইটাই ধনাত্মক হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, অথবা লব আর হর দুইটাই 0 থেকে ছোট হয় বা ঋণাত্মক হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলব, তবে এই লাইনের পরে লিখব, তবে নাম্বার 1 অথবা নাম্বার 2, নাম্বার 1 অথবা নাম্বার 2। ঠিক আছে, কি বলেছিলাম একটু আগে, যে এই ভগ্নাংশটা 0 থেকে বড় বা ধনাত্মক হবে দুইটা কন্ডিশনে। লব এবং হর দুইটাই 0 থেকে বড় হতে হবে বা ধনাত্মক হতে হবে। তাহলে 1 নম্বরে আমরা লিখে ফেলি, লব কত, 3 - x 0 থেকে বড়, এবং হর কত, 3 + x 0 থেকে বড় হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা একটু আগে আমি বলেছিলাম যে লব এবং হর দুইটাই 0 থেকে বড় হতে হবে, মানে ধনাত্মক হতে হবে। অথবা 2 নম্বর কন্ডিশনটা কি হবে, লব এবং হর দুইটাই 0 থেকে ছোট হতে হবে। লব এবং হর দুইটাই 0 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। ওকে, তাহলে হয় এই কন্ডিশনে হবে অথবা এই কন্ডিশনে হবে, যে কোনো একটা কন্ডিশনে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একবার প্রথম কন্ডিশন থেকে x এর ভ্যালু বের করব, আর একবার দ্বিতীয় কন্ডিশন থেকে x এর ভ্যালু বের করব। আশা করি খুব ভালো করে তোমরা এতটুকু বুঝতে পেরেছ। আমি আবার একটু প্রথম থেকে এই পর্যন্ত একটু তোমাদের রিপিট করতেছি, একটু খেয়াল করো। ভগ্নাংশটা ছিল, ফাংশনটা ছিল লগের, আর এই ভগ্নাংশটা ছিল লগের পাওয়ার। ওকে, তো আমরা জানি লগের পাওয়ার অলওয়েজ 0 থেকে বড় বা ধনাত্মক হয়। সো কি লিখেছি এখানে, f of x অর্থাৎ এই ফাংশনটা বাস্তব হবে যদিও কেবল যদি এই পাওয়ারটা 0 থেকে বড় হয়। এখন দেখলাম আমরা এই পাওয়ারটা হচ্ছে একটা ভগ্নাংশ, তো একটা ভগ্নাংশ 0 থেকে বড় হতে পারে দুইভাবে, লব এবং হর দুইটাই যদি 0 থেকে বড় হয়, অথবা লব এবং হর দুইটাই যদি 0 থেকে ছোট হয়। তো আমরা এটাই লিখেছি এখানে, লব এবং হর দুইটাই 0 থেকে বড় হবে, অথবা লব এবং হর দুইটাই 0 থেকে ছোট হবে, অর্থাৎ দুইটাই ধনাত্মক হবে অথবা দুইটাই ঋণাত্মক হবে। ঠিক আছে, এবার চলো আমরা প্রথম কন্ডিশন থেকে আমরা x এর ভ্যালু বের করি, এরপর অথবা দ্বিতীয় কন্ডিশন থেকেও আমরা x এর ভ্যালু বের করব। ঠিক আছে, তো এখানে লিখব যে যদি 1 নং হয় তবে, যদি 1 নং হয় তবে, দেখো 1 নংয়ে কিন্তু দুইটা শর্ত, এটা একটা এটা একটা।
তো এটা থেকে একবার এক্সের ভ্যালু বের করব এবং এটা থেকে একবার এক্সের ভ্যালু বের করব। তো বলো এটা থেকে এক্স কি বের হবে? এটা থেকে এক্স বের হবে হচ্ছে এক্স লেস দেন 3। এটা থেকে এক্স লেস দেন 3 বের হবে। এই শর্তটা থেকে এক্সের মান কি হবে? বের হবে এক্স লেস দেন 3 হবে। লেস দেন কীভাবে হয় একটু দেখো। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এক্স গ্রেটার দেন -3। দেখো এক্সের মান যদি আমরা বের করি, সো মাইনাস এক্স আর 3কে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস এক্স গ্রেটার দেন -3। এখন উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এক্স লেস দেন 3 হয়ে যাবে। উভয় পক্ষে যদি আমরা কি করি? -1 দ্বারা গুণ করি। তোমরা জানো -1 দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে এক্স লেস দেন 3 হয়ে যাবে। এই জন্য আমি ডিরেক্টলি লিখে দিয়েছি এক্স লেস দেন 3। ঠিক আছে? এবং এখন কোনটা থেকে আমরা এক্সের ভ্যালু বের করব? এইটা থেকে। এই যে দেখো মাঝখানে এবং লিখেছি। বলো এটা খুবই সিম্পল। এটা থেকে এক্সের ভ্যালু কি হবে? এক্স গ্রেটার দেন -3 এত হবে। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা প্রথম 1 নাম্বার শর্ত থেকে যে দুইটা সমীকরণ ছিল সেখান থেকে আমরা দুইটা এক্সের ভ্যালু বের করে ফেলেছি। এখন দেখো এই দুইটা ভ্যালুর মাঝখানে বাংলা ওয়ার্ডটা কি আছে? এবং। সেট সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা জানো যে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। এবং মানে কি? এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। সেটের মধ্যে আমরা পড়েছি হায়ার ম্যাথে বা জেনারেল ম্যাথে। এবং মানে হচ্ছে কি? ইন্টারসেকশন। এখন এই প্রথম শর্ত থেকে এক্সের মান বা এক্সের ভ্যালু বের করার জন্য তোমাকে এই দুইটা মানের মধ্যে ইন্টারসেকশন করতে হবে। আমি আবার বলতেছি, প্রথম শর্তটা থেকে এক্সের মান বের করার জন্য বা ডোমেন বের করার জন্য এই দুইটার মধ্যে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। ওকে, তো চলো আমরা এই দুইটার মধ্যে এখন ইন্টারসেকশন করে প্রথম শর্ত থেকে এক্সের মান কি বের হয় সেটা আমরা বের করে ফেলি। তো এখানে কি লিখব? যে সুতরাং ডোমেন মানে হচ্ছে এক্সের মান। তো এখান থেকে আমরা এই দুইটা শর্তের মধ্যে কি করব? ইন্টারসেকশন করব। এই দুইটা শর্তের মধ্যে কি করব? ইন্টারসেকশন। ঠিক আছে? তো দেখো এই দুইটাকে ইন্টারসেকশন করার জন্য আমরা এই দুইটাকে সেট আকারে এভাবে লিখে নেই। এক্স বিলংস টু আর such that প্রথমটা লিখব এক্সের মান 3 থেকে ছোট। দেখো এই শর্তটা আমরা সুন্দর করে সেট আকারে লিখে নিয়েছি যে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। কোন বাস্তব সংখ্যাগুলো? যেগুলো 3 থেকে ছোট। মাঝখানে কি? এবং মানে হচ্ছে ইন্টারসেকশন। এখন এটাকে আমরা একই ফরম্যাটে লিখে নিই। কি হবে? এক্স বিলংস টু আর such that এক্সের মান -3 থেকে বড়। তো আমরা দুইটা শর্তকেই সেট আকারে লিখে নিলাম ইন্টারসেকশন করার জন্য। ঠিক আছে? এখন এই দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন করলে কি পাওয়া যাবে এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা একটু ডিফিকাল্ট, এটা আমাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে বুঝতে হবে। নর্মালি এটা বোঝা যাবে না, এটা আমাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? যে এই দুইটা সেটের মধ্যে অ্যাকচুয়ালি ইন্টারসেকশন করলে কি পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটা সেটের মধ্যে আমরা কিভাবে ইন্টারসেকশন করতে পারি। তো চলো এই দুইটার আমরা একটু সংখ্যা রেখা দেখি কি আসে। তো সংখ্যা রেখাটা আমি একটু এখানে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। তো আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করে ফেললাম, একটা সংখ্যা রেখা আমি এঁকে ফেললাম। সাপোজ ঠিক মিডিলে হচ্ছে 0। তো দেখো এটা কি? এই শর্তটা হচ্ছে এক্সের ভ্যালু 3 থেকে ছোট। 3 থেকে ছোট। তো 3 কোথায়? সাপোজ এখানে হচ্ছে 3। তো এক্সের ভ্যালু 3 থেকে ছোট, আমি 3কে আইডেন্টিফাই করলাম। তো 3 থেকে ছোট কোন দিকে? অবভিয়াসলি বাম দিকে।
এবং 3 থেকে ছোট কোন পর্যন্ত? একদম শেষ পর্যন্ত। একদম কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। ওকে, এইদিকে লাস্ট কি? মাইনাস ইনফিনিটি, আর এইদিকে লাস্ট হচ্ছে প্লাস ইনফিনিটি। মাইনাস অসীম, প্লাস অসীম। তো দেখো এক্সের ভ্যালু 3 থেকে ছোট, সো এক্সের ভ্যালু 3 থেকে ছোট একদম কোন পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত বা শেষ পর্যন্ত। ঠিক আছে, তো এটা ছিল প্রথম শর্তের সংখ্যা রেখা। এটা ছিল প্রথম শর্তের সংখ্যা রেখা, অর্থাৎ কোন শর্তটার? এই শর্তটার সংখ্যা রেখা। এবার দেখি আমরা এই শর্তটার সংখ্যা রেখা কি। দেখো এটা কি মিন করছে? এক্সের ভ্যালু -3 থেকে বড়। -3 কোন দিকে? তোমরা অবভিয়াসলি জানো, এখানে সাপোজ -3। তো এক্সের ভ্যালু হচ্ছে -3 থেকে বড়। তো তোমরাই বলো যে -3 থেকে বড় কোন দিকে? অবভিয়াসলি ডান দিকে। -3 থেকে বড় কোন দিকে? ডান দিকে। তো এই হচ্ছে -3 থেকে বড় ডান দিকে একদম কোন পর্যন্ত? একদম কিন্তু অসীম পর্যন্ত। -3 থেকে বড় কোন পর্যন্ত? একদম অসীম পর্যন্ত, ওই পর্যন্ত কিন্তু। ঠিক আছে, সো আমরা কি করলাম এখানে? ইন্ডিভিজুয়ালি দুইটা কন্ডিশন, ইন্ডিভিজুয়ালি আমরা এই দুইটা কন্ডিশন সংখ্যা রেখায় স্থাপন করলাম। 3 থেকে ছোট, সো 3 থেকে ছোট একদম এই পর্যন্ত, আরটা ছিল -3 থেকে বড়, -3 থেকে বড় একদম শেষ পর্যন্ত। এখন আমাদেরকে এই দুইটা সংখ্যা রেখার অংশ থেকে ইন্টারসেকশন অর্থাৎ কমন অংশটা খুঁজে বের করতে হবে। তো তুমি একটু ভালো করে চিন্তা করো এই দুইটার মধ্যে কমন অংশ কোনটা। দেখো আমি দুইটা অংশ তোমাকে একটু দাগ দিয়ে আইডেন্টিফাই করতেছি। একটা হচ্ছে 3 থেকে, ঠিক আছে, দেখো একটা হচ্ছে 3 থেকে বড়। 3 থেকে বড় মানে হচ্ছে সাপোজ এখান থেকে একদম শেষ পর্যন্ত। এটা হচ্ছে 3 থেকে ছোট, সরি এটা হচ্ছে 3 থেকে ছোট একদম এখান থেকে এই পর্যন্ত। এই অংশটুকু হচ্ছে 3 থেকে ছোটর জন্য। আর -3 থেকে বড়র জন্য হচ্ছে এখান থেকে একদম শেষ পর্যন্ত। ওকে, দেখো 3 থেকে ছোটর জন্য হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত, এই সম্পূর্ণ অংশটা, এই পুরাটা। আর -3 থেকে বড়র জন্য হচ্ছে সাপোজ এখান থেকে এই পর্যন্ত। এবার তুমি বলো এই দুইটা অংশের মধ্যে কমন অংশ কোনটা? দুইটা অংশ কি কি আবার একটু ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা একটা অংশ, আর একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা একটা অংশ। এই দুটো অংশের মধ্যে কমন অংশ কোনটা? অবভিয়াসলি আশা করি বুঝতে পারতেছো, এই দুটোর মধ্যে কমন অংশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে এই দুটার মধ্যে কি অংশ? কমন অংশ বা ইন্টারসেকশনাল অংশ। সো এখান থেকে এই পর্যন্ত মানে কি? দেখো একটু সংখ্যা রেখা কি বলে। এখান থেকে এই পর্যন্ত মানে হলো -3 থেকে বড় আর +3 থেকে ছোট, এটাই হচ্ছে কমন অংশ বা ইন্টারসেকশন। -3 থেকে বড় এবং +3 থেকে ছোট, এটাই হচ্ছে এখানকার কমন অংশ বা ইন্টারসেকশন। আশা করি তোমরা সংখ্যা রেখা থেকে খুব ভালো করে বুঝতে পেরেছ যে এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো। তো আমরা লিখে ফেলি, এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো? x belongs to R such that, এই দুটার মধ্যে ইন্টারসেকশন করলে কি পাইলাম আমরা? যে -3 থেকে বড় এবং +3 থেকে ছোট। আশা করি ইন্টারসেকশনের অ্যান্সারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এইটা ছিল এই প্রথম শর্ত থেকে ডোমেন বা এক্সের মান। এখন আমরা একই প্রসেসে দ্বিতীয় শর্ত থেকে ডোমেন বা এক্সের মান বের করব। ঠিক আছে, প্রথমটা থেকে আমরা যেভাবে বের করেছিলাম যে যদি 1 নং হয় তবে এত এবং এত হবে, তারপর আমরা এই দুইটার মধ্যে এবং মানে ইন্টারসেকশনের মাধ্যমে সংখ্যা রেখা থেকে দুইটার ইন্টারসেকশন কি হয় আমরা বের করে ফেলেছি। এখন আমরা লিখব অথবা 2 নং হয়, মানে অথবা যদি 2 নং হয়। তো চলো আমরা এখানে লিখে ফেলি। তো আমি একটু উপরে মুছে দিলাম, উপরে আমি মুছে দিলাম। দেখো এখন একটু খেয়াল করো, আমরা এখন এখান থেকে কি লিখব? অথবা যদি 2 নং হয়, যদি 2 নং হয় তবে।
কি লিখেছিলাম? যদি 1 নং হয় তবে, এবার লিখতেছি অথবা যদি 2 নং হয় তবে। দেখো 2 নংয়ের এই ফার্স্টেরটা থেকে এক্স এর মান কি বের করা যাবে? ফার্স্টেরটা থেকে এক্স এর মান বের করা যাবে এক্স গ্রেটার দেন 3। কি বের করা যাবে? এক্স গ্রেটার দেন 3। গ্রেটার দেন কেন? সে আগের মতো করে -x লেস দেন -3, তারপর দুই পাশে -1 দিয়ে গুণ করলে x গ্রেটার দেন 3 হবে। তারপর এবং বলো এবার এটা থেকে x এর ভ্যালু কি হবে? এটা থেকে x এর ভ্যালু হবে x লেস দেন -3, এত হবে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশন থেকেও দুইটা শর্ত পেয়ে গেলাম, এবং ঠিক আগের মতো এই দুইটা শর্তের মাঝে কি আছে? এবং আছে। সো আবার সেই আগের মতো এই দুইটাকে কি করতে হবে? ইন্টারসেকশন করতে হবে। তো আমরা কি লিখবো? এটা দেখে দেখে লিখি। আমরা লিখবো এখন সুতরাং ডোমেন। তো এই দুইটাকে আমরা ঠিক এই যে এটার মতো করে সাজিয়ে লিখে ফেলি আগে সেট আকারে। কিভাবে লিখবো আমরা ফার্স্ট কন্ডিশনটাকে? x belongs to R such that x greater than 3 এবং না, এখানে ইন্টারসেকশন হবে একদম এই লাইনটার মতো হুবহু ইন্টারসেকশন। তারপর আমরা পরেরটাকে কিভাবে লিখব? x belongs to R such that x এর মান -3 থেকে ছোট। তো চলো আমরা এই দুইটার মধ্যে এখন আমরা কি করে ফেলি? ইন্টারসেকশন করে ফেলি, ঠিক সেই আগের মতো সংখ্যা রেখার সাহায্যে। তো দেখো একটু সংখ্যা রেখার সাহায্যে আমরা যদি এটার ইন্টারসেকশন করি তাহলে কি পাওয়া যাবে? এখানে আমরা একটু দেখি, বা এদিকে একটু দেখি আমরা। সাপোজ এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা হচ্ছে সংখ্যা রেখা, এখানে হচ্ছে মিডিলে 0। তো এখানে এটা কি মিন করতেছে? যে x এর ভ্যালু 3 থেকে বড়, x এর মান 3 থেকে বড়। তো 3 কোথায়? এখানে 3 তোমরা জানো। সো x এর মান 3 থেকে বড়, কিন্তু 3 থেকে বড় কোন দিকে তোমরা খুব ভালো করে জানো? ডান দিকে। 3 থেকে বড় হচ্ছে ডান দিকে, মানে হচ্ছে +∞ পর্যন্ত। আবার দেখো এটা x এর মান -3 থেকে ছোট, -3 হচ্ছে এইদিকে, -3 এদিকে হচ্ছে -∞। সো -3 থেকে ছোট হলে কোন দিকে হবে? বাম দিকে, এই যে এখানে। এটা হচ্ছে x এর মান -3 থেকে ছোটর জন্য সংখ্যা রেখা। এবার তুমি নিজেই একটু ভালো করে খেয়াল করে দেখো এই অংশটা এবং এই অংশটার মধ্যে কি কোনো কমন অংশ আছে? নাই কিন্তু। দেখো একটু ভালো করে, এই দুইটা অংশের মধ্যে কিন্তু কোনো কমন অংশ নাই। সো এই দুইটার ইন্টারসেকশনের আনসার কিন্তু ফাঁকা সেট হবে। কি হবে? ফাঁকা সেট হবে, বিকজ এই দুইটার অংশের মধ্যে কোনো কমন অংশ নেই। তো সো এটার আনসার আমরা ডিরেক্টলি কি লিখব? ফাঁকা সেট। এটার আনসার আমরা ডিরেক্টলি কি লিখব? ফাঁকা সেট লিখব। আশা করি তোমরা খুব ভালো করে এটা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা এই কন্ডিশনটা থেকে ডোমেন পেয়েছি এটা, অথবা সেকেন্ড কন্ডিশন থেকে ডোমেন পেয়েছি এটা। এখন ডোমেন কি এখানে দুইটা হবে আলাদা আলাদা? দুইটা কিন্তু হবে না। একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা কন্ডিশনের মাঝখানে বাংলা ওয়ার্ডটা কি ছিল? বাংলা ওয়ার্ডটা ছিল অথবা। আর সেট থেকে তোমরা ভালো করে জানো যে অথবা মানে কি? অথবা মানে হচ্ছে ইউনিয়ন। অথবা মানে কি? ইউনিয়ন। সো আমরা এই শর্ত থেকে যা পেয়েছি ডোমেন, এবং এই শর্ত থেকে যা পেয়েছি ডোমেন, এই দুই ডোমেনের মধ্যে আমাদেরকে এখন ইউনিয়ন করে অঙ্কের ফাইনাল অ্যান্সারটা বের করতে হবে। আমরা একবার এই শর্ত থেকে ডোমেন বের করেছি এক্স এর মান, আরেকবার এই শর্ত থেকে বের করেছি। দেখো এই শর্তের মাঝখানে এবং ছিল, তাই কিন্তু আমরা ইন্টারসেকশন করেছিলাম। এখানেও এবং ছিল, তাই আমরা এই দুটার মধ্যে কি করেছিলাম? ইন্টারসেকশন করেছিলাম। এখন এই দুটার মাঝখানে আবার কি আছে? অথবা আছে। সো এই যে মানটা পেয়েছি এবং এখানে যে মানটা পেয়েছি, এই দুই মানের মধ্যে অথবার কারণে আবার আমাদেরকে কি করতে হবে? ইউনিয়ন করতে হবে।
ইউনিয়ন করলে আমাদের অঙ্কের ফাইনাল ডোমেন যেটা বা অ্যাকচুয়াল আনসার যেটা বা ডোমেন যেটা সেটা আমাদের বের হয়ে যাবে। তো চলো আমরা এখন এই দুইটার মধ্যে কি করব, আমরা ইউনিয়ন করব। তো আমরা নিচে মুছে দিলাম, এই দুইটার মধ্যে আমরা এখন ইউনিয়ন করব এবং ইউনিয়নের মাধ্যমে এই অঙ্কের অ্যান্সার ডোমেনটা বের হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এখন কিভাবে লিখব যে সুতরাং ডোমেন এফ অফ এক্স ইকুয়াল, ডোমেন এফ অফ এক্স ইকুয়াল কি হবে, এই ডোমেন এবং এই ডোমেনের মধ্যে কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। তো চলো এই দুইটাকে আমরা আগে ইউনিয়ন দিয়ে সুন্দর করে লিখে ফেলি। এক্স বিলংস টু আর সাচ দ্যাট -3 লেস দেন এক্স লেস দেন 3 ইউনিয়ন ফাঁকা সেট। ইউনিয়ন কি, ফাঁকা সেট। এবার বলো, ফাঁকা সেট আর কোনো সেটের মধ্যে যদি ইউনিয়ন করা হয় তাহলে আনসার কি হয়, এই সেটটাই হবে আনসার। ফাঁকা সেটের সাথে যে কোনো সেটের ইউনিয়ন কিন্তু ওই সেটই হয় আনসার। সো এই অঙ্কের অ্যান্সার কিন্তু এটাই হবে, এক্স বিলংস টু আর সাচ দ্যাট -3 লেস দেন এক্স লেস দেন 3। ওকে, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের ডোমেনের অ্যান্সার, এটাই হচ্ছে এই অঙ্কের ডোমেন। ঠিক আছে, এখন আমরা এটার রেঞ্জ বের করব। এই ফাংশনটার কি বের করব, আমরা এখন রেঞ্জ বের করব। ঠিক আছে, আমরা ডোমেনটা বের করে ফেলেছি, এবার রেঞ্জ বের করব। আশা করি তোমরা ডোমেনটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করি। আমি এখন সম্পূর্ণ কিছু মুছে দিলাম, ডোমেনের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, এবার সম্পূর্ণটা আমি মুছে দিলাম। এখন আমরা এটার রেঞ্জ নির্ণয় করব। এখন আমরা এই ফাংশনটার রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জ নির্ণয়। ওকে, আমরা একটু ফাংশনটা একটু আবার লিখে নিই। ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল লগ ই টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, এটা ছিল ফাংশনটা। এবার আমরা এটার কি বের করব, রেঞ্জ বের করব। ডোমেন বের করেছি, এবার রেঞ্জ বের করব আমরা। এখন রেঞ্জ তোমরা হায়ার ম্যাথের 1.2-তে বের করে এসেছো। তোমরা জানো যে রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে ফাংশনটাকে ওয়াই ধরে নিয়ে আগে এক্সের মানটা বের করতে হয়। ফাংশনটাকে ওয়াই ধরে নিয়ে এক্সের মানটা বের করতে হয়। তো চলো আমরা লিখি যে ধরি ওয়াই ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স। আমরা ওয়াই লিখলাম কারণ তোমরা জানো ওয়াই মানি হচ্ছে এফ অফ এক্স মানি হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কার ভ্যালুটা বের করব, এক্সের ভ্যালু বের করব। এখান থেকে আমরা কার ভ্যালু বের করব, এক্সের ভ্যালু। বলো এই সমীকরণটা থেকে আমরা এক্সের ভ্যালু কিভাবে বের করতে পারি। এটাকে আমি একটু তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু রিভার্স করে লিখে নিচ্ছি। রিভার্স করে লিখে নিলাম, মানে এটা এই পাশে লিখলাম, এটাকে ওই পাশে লিখলাম। এবার লগের বেসিক কনসেপ্ট থেকে তোমরা ভালো করে জানো যে এই ওয়াই কার পাওয়ার, বলো এই ওয়াই কার পাওয়ার, এই ওয়াই হচ্ছে ই এর পাওয়ার। জেনারেল ম্যাথে এই জিনিসটা খুব ভালো করে আলোচনা করেছিলাম 4.2 এর ফার্স্ট লেকচারে। ঠিক আছে, এই পাশের সংখ্যাটা অলওয়েজ কার পাওয়ার হয়, এই পাশের বেইজের পাওয়ার হয়। সো আমরা এখান থেকে লগের বেসিক কনসেপ্ট থেকে লিখে ফেলতে পারি যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স। ওকে, এবার আমরা এখান থেকে আর গুণনের মাধ্যমে এক্সের ভ্যালু বের করব। তো চলো আমরা এখানে আর গুণনের মাধ্যমে এক্সের ভ্যালু বের করে ফেলি। আর গুণ যদি করি তাহলে কি হবে একটু দেখো, 3 ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 3 মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছ। আমরা কার ভ্যালু বের করব, এক্সের ভ্যালু। সো এই এক্সটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর। সো কি হবে, এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 3 মাইনাস 3 ই টু দি পাওয়ার ওয়াই। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা এক্সের মানটা বের করার জন্য এই দুইটা থেকে এক্সটা কমন নিয়ে নিব। বলো এখান থেকে এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, আর ডান পক্ষ থেকে আমরা কি কমন নিতে পারি,
3 কমন নিতে পারি তাহলে হবে 1 মাইনাস e টু দি পাওয়ার y। সো আলটিমেটলি x ইকুয়াল টু কি হবে 3 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার y। এটা হচ্ছে x এর মান। ওকে, রেঞ্জ বের করার নিয়মই হচ্ছে y ধরে নিয়ে আগে x এর মানটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে অর্থাৎ এই x এর মানটা থেকেই আমরা রেঞ্জ বের করব। তো তোমাদের মনে আছে আজকের ক্লাসের শুরুতে বলেছিলাম যে রেঞ্জ হচ্ছে y এর মানকে রেঞ্জ বলা হয়। কার মানকে? y এর মানকে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, দেখো তো x এর যে মানটা আমরা বের করেছি এখানে y কোথায় আছে? y দেখো e এর পাওয়ার হিসাবে আছে। y কার পাওয়ার হিসাবে আছে? e এর পাওয়ার হিসাবে আছে। y e এর পাওয়ার হিসাবে আছে। ঠিক আছে, আর একটা জিনিস হয়তো তোমরা জানো, নাও জানতে পারো, যে কোনো জিনিস বা যে কোনো চলক যদি পাওয়ারে থাকে তার জায়গায় কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো রিয়েল নাম্বার বসানো যায়। সাপোজ 2 টু দি পাওয়ার x, এখানে এক্সটা কিন্তু পাওয়ারে আছে এবং তুমি এখানে এক্সের জায়গায় যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বসাইতে পারবা। তোমরা এটা না জেনে থাকলে আজকে থেকে একটু ভালো করে জেনে নাও এবং মনে রাখো যে কোনো চলক পাওয়ারে থাকলে তার জায়গায় যে কোনো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বসানো যায়। ওকে, তো খেয়াল করো এখানে কিন্তু y পাওয়ারে আছে, সো y এর জায়গায় কিন্তু আমরা যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবো। সো y এর মান হচ্ছে এখানে অল রিয়েল নাম্বার। তো এটা আমরা কিভাবে লিখব? এই জিনিসটা লিখব কিভাবে? এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি যে এখন x বাস্তব হবে যদি ও কেবল যদি y বিলংস টু r হয়। আশা করি বুঝতে পেরেছ, y এর মান যদি r হয় মানে সব বাস্তব সংখ্যা হয়। সো রেঞ্জ f ইকুয়াল টু হচ্ছে অল রিয়েল নাম্বার। রেঞ্জ f কি? অল রিয়েল নাম্বার। এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। ঠিক আছে, দেখো তাহলে আমরা যদি অ্যান্সারটা একটু আলাদা করে সুন্দর করে লিখি, যে ফাংশনের ডোমেন কি বের হয়েছে? ডোম এফ অফ এক্স কি বের হয়েছিল? ডোম এফ অফ এক্স বের হয়েছিল এক্স বিলংস টু আর সাচ দ্যাট -3 থেকে বড় আর +3 থেকে ছোট, -3 থেকে বড় এবং +3 থেকে ছোট, এটা ছিল ডোমেন। আর রেঞ্জ এফ কি বের হলো? রেঞ্জ এফ বের হয়েছে হচ্ছে আর বা রিয়েল নাম্বার। ওকে, তো এখানে একটা ছোট্ট কথা তোমাদেরকে আমি বলে দেই। দেখো ফাংশনটা ছিল 3 - x / 3 + x। যদি ফাংশনটা 3 - x / 3 + x না দিয়ে 4 - x / 4 + x দিত তাহলে একইভাবে আমরা ডোমেনটা বের করতে পারতাম এবং তখন ডোমেনের অ্যান্সার হতো এখানে হতো -4 আর এখানে হতো +4। বুঝতে পেরেছো আশা করি কনসেপ্টটা? যদি এখানে 4 না হয়ে 5 হয় তাহলে -4 ওখানে -5 ওখানে +5। যদি এখানে 1 হয়, 4 না হয়ে যদি কি হয় 1 হয় তাহলে এখানে -1 ওখানে +1। ওকে, এখন এবং রেঞ্জ অলওয়েজ রিয়েল নাম্বারই হবে। রেঞ্জ অলওয়েজ কি হবে? রিয়েল নাম্বারই হবে। এখানে 4 হোক, 5 হোক, 3 হোক, 1 হোক, যেটাই হোক না কেন রেঞ্জ অলওয়েজ এভাবে বের করলে অলওয়েজ রেঞ্জ কি হবে? রিয়েল নাম্বারই হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি যে উদ্দেশ্যে আজকের এই একটা অঙ্ক দিয়ে একটা এপিসোড তৈরি করলাম সেই উদ্দেশ্যটা আশা করি সাকসেসফুল হয়েছে। তোমরা অঙ্কটা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা বা এই লেভেলের এই টাইপের অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় সৃজনশীলে, বিভিন্ন স্কুলের পরীক্ষায় সৃজনশীলে এসেছে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো তো একটু কঠিন আছে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে একটু একাধিকবার তোমাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসটা ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।